শাহেদ ওভাবে কান্না করছিল দেখে আমার খুব অস্বস্তি হচ্ছিল। আমি চুপচাপ ওভাবেই বসে রইলাম। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর বললাম, রাত অনেক হয়েছে, আমার ঘুম পাচ্ছে। দয়া করে যদি ওঠেন তাহলে আমি ঘুমাতে পারি। আমার কথা শুনে শাহেদ উঠে পড়ল। চোখ মুছতে মুছতে বলল, ঠিক আছে, তুমি এখানে ঘুমাও, আমি সোফায় ঘুমাচ্ছি। চুপচাপ ঘুমিয়ে পড়লাম। আমি আর কিছু বললাম না, হাঁপ ছেড়ে বাঁচলাম। এবার নিশ্চিন্তে শোয়া যাবে। শুয়ে শুয়ে ভাবছি, এখন শিপন কী করছে, কেমন আছে? ও কি আমাকে ভুল বুঝলো? এখানে আমার দোষটা কোথায়? আমি তো নিজের ইচ্ছে থেকে ওকে ঠকাইনি। মন থেকে ভালোবেসেছিলাম ওকে। কত স্বপ্ন ছিল ওকে ঘিরে আমার। এই অমানুষটার জন্য সব শেষ হয়ে গেল। মা বাবা তারা কেন এলো না আমাকে নিয়ে যেতে? নানান রকমের কথা মনে আসছিল। জানি না কপালে কি আছে। ভাবতে ভাবতে একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম ভাঙল আমার। জেগে দেখি শাহেদ তখনও সোফায় ঘুমাচ্ছে। আমি ফ্রেশ হয়ে বসে আছি। কিছুক্ষণ পর ভাবি এসে দরজা ধাক্কাচ্ছে। দরজা ধাক্কানোর শব্দে শাহেদ উঠে গেল। ও নিজে গিয়ে দরজা খুলে দিল। সকালে নাস্তা খাওয়ার জন্য ভাবি ডাকতে এসেছিলেন। তাড়াতাড়ি আসতে বলে চলে গেলেন। এবার আমার দিকে তাকিয়ে বলল, গুড মর্নিং, আশা করি রাতের ঘুম ভালো হয়েছে তোমার। আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর একসাথে নাস্তা খেতে যাব। আমি কিছু বললাম না। শাহেদ ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর এসে আমাকে বলল, চলো, সবাই ওয়েট করছে নিচে, নাস্তার টেবিলে, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। আমি বললাম, আমার খিদে নেই। শাহেদ বলল, কালকেও কিছু খাওনি, এখন চলো, সবাই ওয়েট করছে নিচে। আমি আবার বললাম তো খিদে নেই আমার, আপনি যান। শাহেদ কিছু না বলে চলে গেল নিচে। কিছুক্ষণ পর আমার জন্য নাস্তা নিয়ে এলো। তারপর আমাকে বলল, নাস্তা খেয়ে নাও, না খেলে শরীর খারাপ করবে। আমি আবার রাগিত সুরে বললাম, এক কথা আর কতবার বলবো আপনাকে যে আমার খিদে নেই? শাহেদ বলল, আমিও এখনও নাস্তা খাইনি, তোমার সাথে খাবো বলে। তুমি কি চাও আমি না খেয়ে থাকি? আমি এবার চেঁচিয়ে বললাম, আমার সাথে আপনার কোনো ভাগ নেই, আপনার খাবার আপনি খাবেন, কেউ তো মানা করছে না। শাহেদ বলল, তুমি না খেলে আমি কি করে খাই? শত হলেও তুমি আমার স্ত্রী। স্বামী কখনো স্ত্রীকে ফেলে খেতে পারে না। আমি বললাম, কে বলছে আমি আপনার স্ত্রী? আপনি আমাকে স্ত্রী মানলেও আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। জোর করে বিয়ে করেছেন বলে এটা ভাববেন না জোর করে সব কিছু পাবেন। আমি আপনাকে কোনো দিনও স্বামীর অধিকার দেব না। আপনি আমাকে কাঠপুতুলির মতন বউ বানিয়ে রাখতে পারেন, কিন্তু দেহ মন কোনোটাই পাবেন না। শাহেদ আমার কথাগুলো শুনে গম্ভীর হয়ে বলল, আমি ইচ্ছে করলে সব করতে পারি, কিন্তু সেটা আমি করব না। আমার আশা তুমি একদিন ঠিক আমারই হবে। এটা ভুলে যেও না আমি একজন পুরুষ। তোমার থেকে ভালোবাসা 1-2 ভিতর আমি আদায় করতে পারি, কিন্তু আমি সেটা করব না। আমি ওই ধরনের ছেলে না। জোর করে হয়তো বিয়ে করেছি তোমাকে, কারণ হারানোর ভয় ছিল তাই। এখন তুমি আমার বউ, হারানোর ভয় নেই। অপেক্ষা করব তোমার ভালোবাসার জন্য। সত্যিকারের ভালোবাসা জয় হবে। আমি বললাম, সেই আশা নিয়েই থাকুন, যেটা কোনো দিন হবার নয়। যেই মন একজনকে দিয়ে দিয়েছি সেটা আরেকজনকে কিভাবে দেব? কোনো দিনও পারবো না। শিপন আমার প্রথম এবং শেষ ভালোবাসা, তাকে জীবন গেলেও ভুলতে পারবো না। এতক্ষণ শাহেদ শান্ত ছিল। শিপনের কথা শুনতেই ওর মেজাজ বিগড়ে গেল। জ্বলন্ত চোখ নিয়ে আমার দিকে তেড়ে এলো। কষে একটা থাপ্পড় মেরে বলল, আজকের পর থেকে ওই হারামজাদার নামটা যেন না শুনি। যদি আরেকবার শুনি তাহলে জিভ টেনে ছিঁড়ে ফেলব। থাপ্পড়টা এত জোরে পড়েছিল 5 আঙুল বসে গেছে। মাথাটা একদম ঝিমঝিম করে উঠল। গালে হাত দিয়ে বসে পড়লাম। কিছু না বলে নাস্তা না খেয়ে চলে গেল। আমি ওখানেই বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি। শাহেদ ওভাবে রুম থেকে বেরিয়ে যেতে ভাবি খেয়াল করল। সোজা এলেন আমার কাছে। দেখেন আমি কাঁদছি।
আর নাশতা ওভাবেই পড়ে আছে। আমার কাছে এসে আমাকে সান্ত্বনা দিতে লাগলেন। বললেন, দেখো বোন, শুধু শুধু ঝামেলা করছো। কী লাভ ঝামেলা করে? এমনিতেও ও তোমাকে ছাড়বে না। যে তোমাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে, যেমনই হোক, যত কিছুই হোক, সে তোমাকে ছাড়বে না। আমি জানি ও একটু জেদি, কিন্তু এমনিতে মনের দিক দিয়ে অনেক ভালো। এখন তোমার সাথে ঝামেলা করে বেরিয়ে গেছে। একটু ওয়েট করো, দেখবে আবার ফিরে এসে তোমার রাগ ভাঙাবে। অভিমান করে থেকো না। আগে যা হয়েছে সব ভুলে যাও। তুমি যদি এখান থেকে যাও, যাকে ভালোবেসেছ সে কি তোমাকে বিয়ে করবে? কখনোই না। এই সমাজ আরও তোমাকে নিয়ে উপহাস করবে। আঙ্গুল দেখিয়ে বলবে, ওই দেখো, বিয়ে করে কয়েকদিন ইউজ করে ছেড়ে দিয়েছে। সেটা তোমার কাছে ভালো লাগবে? তোমার ফ্যামিলি যখন প্রতিনিয়ত তোমার জন্য মানুষের কাছে ছোট হবে, তোমার ভালো লাগবে? মানলাম তুমি ডিভোর্স হয়ে চলে যাবে। দ্বিতীয়বার তোমাকে কেউ বিয়ে করবে? কেউ করবে না। কেন জানো? কারণ তোমাকে অপহরণ করে 4 দিন আটকে রেখেছিল। এগুলো যখন জানবে, তখন প্রথমে তোমার মা বাবার উপরে আঙুল উঠবে। তুমি কি চাও এসব হোক? তার চেয়ে ভালো অন্তত সম্মানের সাথে স্বামীর সংসার করো। হয়তো এখন তোমার ভালো লাগছে না, শাহেদকে তোমার পছন্দ হচ্ছে না। ধীরে ধীরে মেনে নিতে কোনো সমস্যা নেই। এক সময় সবই তোমার কাছে ঠিক লাগবে। ট্রাই করে দেখো। আর নাস্তা কেন খাওনি? তুমি খাওনি দেখে মনে হয় শাহেদও নাস্তা খায়নি। এমনিতেও বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না। ওর শরীর অসুস্থ হয়ে পড়ে। দয়া করে ওকে উপবাস রেখো না। আমার কথাগুলো ভেবে দেখো। এই বলে ভাবি চলে গেলেন। ভাবির প্রতিটা কথাগুলো ভাবতে লাগলাম। উনি ভুল কিছু বলছেন না, কিন্তু আমার মন থেকে তো আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। ভাবির কথাই সত্যি হলো। কিছুক্ষণ পর শাহেদ রুমে প্রবেশ করল। হঠাৎ আমার দিকে চোখ পড়তেই দেখল আমার গালে 5 আঙুলের দাগ বসে গেছে। বুঝতে পারল ওর থাপ্পড়টা আমার খুব লেগেছে। তৎক্ষণাৎ শাহেদ দরজার চিপায় হাত ঢুকিয়ে দিয়ে খুব জোরে চাপ মারল। লোহার দরজা ছিল, সাথে সাথে আঙুল কেটে রক্ত বেরোতে লাগলো। আঘাতটা খুব গুরুতর ছিল। হাতের 4টা আঙ্গুলই কেটে গেছে। ব্যথায় চিৎকার করে উঠল। আমার চোখ গেল সেদিকে। আমি উঠে এসে হাত ধরতেই আমাকে বলল, খবরদার, আমার হাত ধরবে না। আমার এটাই প্রাপ্য। আমি কি করব ভেবে পাচ্ছি না। তাই আমি ভাবিকে ডাকতে চলে গেলাম। ভাবি তৎক্ষণাৎ ব্যান্ডিজ ডেটল নিয়ে হাজির হলেন। যেই না ভাবি ধরতে যাবে, শাহেদ চেঁচিয়ে বলল, তোমাকে কে রেখেছে এখানে? যাও এখান থেকে। ভাবি বলল, অতিরিক্ত কেটে গেছে, এভাবে থাকলে ক্ষতি হবে, ব্যান্ডেজ করে দেই। শাহেদ বলল, কিচ্ছু করতে হবে না। আমার মেজাজ গরম করো না, দয়া করে এখান থেকে যাও। তারপর ভাবি আমাকে ইশারা করে ব্যান্ডেজ ডেটল রেখে চলে গেলেন। আমি বললাম, প্লিজ অমন করে হাতটা রাখবেন না, তাহলে ইনফেকশন হয়ে যাবে। এখন একটু ব্যান্ডেজ করে দেই, বিকেলে না হয় ডাক্তারের কাছে যাবেন। শাহেদ বলল, ব্যান্ডেজ না করলে কি হবে? মরে যাব? তাহলে তো আরও ভালো। অন্তত তুমি মুক্তি পাবে। আমি তো তোমার পথের কাঁটা, তাই দরদ দেখাতে এসো না। মরতে দাও আমাকে, অন্তত তুমি শান্তি পাবে। আমি রসিকতা করে বললাম, হাত কাটলে কেউ মরে না, জাস্ট হাতে ইনফেকশন হবে। যে জায়গায় ঘা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ইনফেকশন হলে একটু দেরিতে শুকাবে। শাহেদ বলল, ও আচ্ছা, তাহলে মরবো না? দাঁড়াও, মরার ব্যবস্থা করছি। আমার কথাতে এতটা সিরিয়াস নিয়ে নেবে ভাবতে পারিনি। হঠাৎ করে খাটের পাশে টি টেবিলের ডয়ার থেকে রিভলভার বের করে মাথায় ধরল। এহেন অবস্থাতে সত্যি বলতে আমি ঘাবড়ে গিয়েছিলাম। গুলি না চালিয়ে দেয়? আমি বললাম, প্লিজ প্লিজ পিস্তলটা নিচে রাখুন। আপনি যা বলবেন আমি তাই শুনব। আপনার কথার অবাধ্য হব না। এই পরিস্থিতিতে ভাবিকে ডাকব, ওইটাও মাথায় আসছিল না। শাহেদ বলল, তোমার কথা কে শুনবে? তুমি আমাকে ভালোই বাসো না, দয়া করছো? আমি বললাম, দয়া না, স্বামীকে কেউ দয়া করে? আপনি আমার স্বামী। স্বামীর কথা শোনা স্ত্রীর ধর্ম।
আপনার কিছু হয়ে গেলে আমার কি হবে? প্লিজ, আপনি এমন করবেন না। পিস্তলটা দিয়ে দিন। কথার জালে ভুলিয়ে আমি পিস্তলটা কেড়ে নিলাম। বুকে হাত দিয়ে বড় করে নিঃশ্বাস ফেলে বললাম, উফ, বড্ড বাঁচা বেঁচে গেলাম। আর আপনি সুইসাইড করতে কেন চেয়েছিলেন? আপনার কিসের কষ্ট? সুইসাইড করলে আমি করব, কারণ দুঃখ বেশি আমার। আপনি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন। যদি গুলিটা লেগে যেত তখন কি হতো? শাহেদ বলল, কি হতো? আমি মরে যেতাম। তুমি মুক্তি পেয়ে যেতে। আমি বললাম, আহা হা হা, মুক্তি পেয়ে যেতাম? আপনার ফ্যামিলি আমাকে জেলখানায় পাঠাতো। সারা জীবন ওইখানে চাক্কি পিষতে হতো। আমার জিন্দিগি শেষ হয়ে যেত। উফ, এবারের মতো বড্ড বাঁচা বেঁচে গেলাম। আমার কথা শুনে শাহেদ হেসে বলল, তাহলে একটা সুইসাইড লেটার লিখে সুইসাইড করতে হবে, যাতে করে তোমাকে কেউ জেলখানায় না পাঠায়। আমি বললাম, হয়েছে, অনেক বকবক করছেন। এখন এখানে চুপ করে বসুন। আমি হাতটা ব্যান্ডেজ করে দিই। এখনও রক্ত বের হচ্ছে। শাহেদ বলল, কোনো দরকার নেই। এটা আমার প্রাপ্য ছিল। অন্যায় যখন করেছি শাস্তি তো পেতেই হবে, তাই না? আমি বললাম, কি এমন অন্যায় করেছেন যার জন্য হাতে ব্যান্ডেজ করতে দিচ্ছেন না? শাহেদ বলল, তোমার গায়ে হাত তুলেছি। থাপ্পড়টা খুব লেগেছে, তাই না? গালে 5 আঙ্গুলের দাগ বসে গেছে। খুব কষ্ট হয়েছিল, তাই না? আসলে তোমার মুখে অন্য কারোর কথা শুনতে চাই না, তাই নিজেকে সামলাতে পারলাম না। সরি, মাফ করে দিও। শাহেদের কথা শুনে আমি রীতিমতো অবাক। আমার জন্য নিজের হাত কেটে ফেলেছে? মানুষ একটা মানুষকে কতটা ভালোবাসলে এমনটা করতে পারে, সেটা শাহেদকে দেখে বুঝতে পারলাম। আমি বললাম, আপনি আমাকে থাপ্পড় মেরেছেন, আমি তো কিছু মনে করিনি। তাহলে কেন আপনি হাত কাটলেন? হাত কেটেছেন, এখন ব্যান্ডেজ করতে দিচ্ছেন না, তারপর সুইসাইড করার জন্য পিস্তল বের করছেন। এটা কি ঠিক? আপনি না আমাকে ভালোবাসেন? একবারও ভাবলেন না আপনার কিছু হলে আমি কোথায় যাব? মানছি আমি আপনাকে ভালোবাসি না, তাই বলে এই না যে আপনি সুইসাইড করবেন। এমনটা আর কখনো করবেন না। এখন চুপচাপ বসুন, আমি হাত ব্যান্ডেজ করে দিচ্ছি। তারপর শাহেদ আর কিছু বলল না। আমি হাতটা ব্যান্ডেজ করে দিয়ে বললাম, সকাল থেকে তো কিছুই খাননি, বসুন, আমি খাইয়ে দিচ্ছি। আমার এই আচরণ দেখে শাহেদ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। বিশ্বাস করতে পারছে না আমি ওর সাথে এমনভাবে কথা বলছি। হাঁ হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি বললাম, কি ব্যাপার, অমন করে চোখ বড় বড় করে কি দেখছেন? আমি ভূত বা পেতনি নই, একজন মানুষ যে এখন আপনাকে নাস্তা খাইয়ে দেবে। হাত কেটে ফেলেছেন, খেতে তো পারবেন না, তাই খাইয়ে দিচ্ছি। অবাক তো হবারই কথা। যে কিনা সকালে সব কিছু অস্বীকার করলো, এখন সে আদর করে খাইয়ে দিচ্ছে। হঠাৎ শাহেদ আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি যেমন আছো তেমনটিই থেকো, আমাকে শুধু একটু ভালোবাসা দিও, তাতেই চলবে। কথা দাও আমাকে ছেড়ে যাবে না। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। তারপর স্বাভাবিক হয়ে বললাম, আগে নাস্তাটা খেয়ে নিন, সেটা পরে দেখা যাবে। আমাকে ছেড়ে দিয়ে মুখ ফিরিয়ে নিয়ে বলল, খাবো না। এখন আদর করে খাইয়ে দেবে, পরে আবার দূরে ঠেলে দেবে। তার চেয়ে ভালো আমি না খেয়ে থাকি। আমি বললাম, কাল থেকে আমি কিছু খাইনি। আমার কিন্তু প্রচণ্ড খিদে লেগেছে। আমার খিদে লাগলে মাথা ঠিক থাকে না, তখন কিন্তু আমি আপনার মাথা ফাটিয়ে দেব। সেটা ভালো হবে? চুপচাপ খেয়ে নিন। শাহেদ আর কিছু বলল না, লক্ষ্মী ছেলের মতো খেতে লাগলো। আমি ওকে খাইয়ে দিয়ে মুখ পুছে দিলাম শাড়ির আঁচল দিয়ে। তারপর নাস্তার প্লেটগুলো ভাবিকে দিতে গেলাম। ভাবি আমাকে দেখে আরও অবাক হয়ে গেলেন। বলল, কি ব্যাপার, তুমি হঠাৎ বাহিরে, কিছু কি লাগবে? আমি বললাম, না ভাবি, নাস্তা খাওয়া শেষ, প্লেট দিতে এসেছি। ভাবি মুচকি হেসে বলল, তাহলে তো বাসর ঘরটা আবার দ্বিতীয়বার সাজাতে হয়। কি বলিস ছোট? আমি বললাম, জানি না, এই বলে চলে এলাম রুমে। ভাবি ঠিকই বলেছে, সব কিছু মেনে নেওয়াই শ্রেয়। মনে মনে নিজের ফ্যামিলি আর নিজের
সম্মানের কথা ভেবে সব কিছু মেনে নিলাম। শাহেদ শুয়ে আছে, মনে হয় হাতটা ব্যথা করছে। আমি পাশে গিয়ে বসে জিজ্ঞেস করলাম, কী ব্যাপার, হাত ব্যথা করছে? শাহেদ বলল, হাতের ব্যথা তো সামান্য, সেটা মেডিসিন খেলেই ভালো হয়ে যাবে, কিন্তু মনের ব্যথা কী করে ভালো হবে? আমিও রসিকতা করে বললাম, ও আচ্ছা, হলে মনের বিশেষজ্ঞ থেকে মেডিসিন নিয়ে আসতে হবে মন ভালো করার জন্য। শাহেদ বলল, মনের ডাক্তার তো সামনেই আছে, চাইলে ভালো করে দিতে পারে, খোঁজার কী দরকার? আমি বললাম, ওমা, আমি আবার মনের ডাক্তার কখন হলাম? শাহেদ বলল, কেন, তোমার জন্য তো এই মনে ঘা হয়েছে, ভালোবাসার মলম লাগাও না, তাহলে দেখবে অটোমেটিক্যালি ভালো হয়ে গেছি। আমি লজ্জিত মুখে বললাম, ছি, আপনার দেখি মুখে কিছুই আটকায় না, এত খারাপ কেন আপনি? শাহেদ বলল, আমি আবার কি করলাম? আমার বইয়ের কাছ থেকে ভালোবাসা চাইছি, আদর চাইছি, সেটাতে খারাপের কি দেখলে? বরং তোমার উচিত আমাকে ভালোবেসে কাছে টেনে নেওয়ার। এমন সময় ভাবি প্রবেশ করলো আমাদের রুমে। লাস্টের কথাটা তিনি শুনতে পান। হেসে উঠে বললেন, ছোট ভাই, চিন্তা নেই, আজ রাতেই তোমার মনের আশা পূরণ হবে। কথাটা শুনে শাহেদ তৎক্ষণাৎই খাট থেকে লাফিয়ে উঠে বসল। তারপর বলল, সত্যি বলছো ভাবি? ভাবি বলল, হ্যাঁ, আজ রাতেই তোমার বাসর, সব কিছু রেডি করতে হবে, আমি যাই। কি বলবো, লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেছে। শাহেদ বুঝতে পেরে আমাকে জড়িয়ে ধরে বলল, এত সহজে তোমাকে পেয়ে যাব ভাবতে পারিনি, তুমি আমার মনের দুঃখটা বুঝলে, সারা জীবন তোমাকে এভাবে আগলে রাখবো। দেখতে দেখতে রাত হয়ে গেল, নতুন করে বাসর সাজালো, আমাকে নববধূর সাজে খাটে বসিয়ে দেওয়া হলো। ঘড়ির কাঁটায় কাঁটায় ঠিক 11টায় শাহেদ রুমে প্রবেশ করল, কাছে এসে বসল। এদিকে আমার খুব লজ্জা করছিল। শাহেদ আমার ঘুমটা সরিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, অপূর্ব লাগছে তোমাকে, আজ এই জোছনা রাতের চাঁদ সেও তোমার কাছে হার মেনে যাবে। আমার কি দোষ বলো, তোমার এই সৌন্দর্যে আমি পাগল হয়ে গিয়েছিলাম। ভালোবাসি তোমাকে, খুব বেশি ভালোবাসি, এই বলে আমার কপালে কিস করল। আবার বলল, বলো না, তুমি আমাকে ভালোবাসো? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম।